আজ কিন্তু রাউন্ড অফ 16 এর বিগ ম্যাচ। ব্রাজিলের প্রতিপক্ষ 5 গোল করে গোল্ডেন বুটের লড়াইয়ে থাকা আর্লিং হাল্যান্ডের নরওয়ে। কেমন হতে যাচ্ছে এই ম্যাচটি, একাদশ কেমন হতে পারে, সেই সাথে আপনার প্রেডিকশনটা জানতে চাই। আসলে অবশ্যই আমি এই ম্যাচে ব্রাজিলকেই কিছুটা ফেভারিট রাখবো, তবে যেমনটা নরওয়ের কোচ বলছিলেন যে খুব বড় মার্জিনে ব্রাজিল ফেভারিট সেটা বলারও সুযোগ নেই, যে কোনো ফলাফলই হতে পারে। নরওয়ে যদি জিতে যায় বা ব্রাজিলকে রুখে দিয়ে ম্যাচটা এক্সট্রা টাইম পেনাল্টি পর্যন্ত নিয়ে যায়, সেটা অবাক হওয়ার কিছু থাকবে না। তবে কার্লো আনচেলত্তি কিন্তু অভাগা, সেটা বলাই যাবে। তিনি আসলে একটা একাদশ কখনোই মানে একাধিক ম্যাচে নামাতে পারেননি। হয়তো সবশেষ দুটো ম্যাচে তিনি সেমি 11 খেলেছিলেন। ইনজুরি তার পিছনে আসলে লেগে আছে। তিনি ব্রাজিলের দায়িত্ব নেওয়ার পর এস্তাভাওকে রেগুলার খেলাচ্ছিলেন, তিনিও ইনজুরিতে পড়লেন। এরপরে রদ্রিগোকে খেলাচ্ছিলেন, তিনিও ইনজুরিতে পড়লেন। নেইমারকে স্কোয়াডে নেওয়া হলো, তিনিও ইনজুরিতে পড়লেন। রাফিনিয়া ইনজুরিতে পড়লেন, এবার নতুন করে ইনজুরিতে লুকাস পাকেতা। তো তার জন্য আসলে কম্বিনেশন রেডি করাটা খুব কঠিন। তারপর আমি দেখাতে চাই যে আসলে ব্রাজিলের কম্বিনেশনটা কেমন হতে, কি ফরমেশন হতে পারে, কারা কারা থাকতে পারে। ব্রাজিল কিন্তু সবশেষ 3 ম্যাচে 4-3-3 ফরমেশনে খেলেছে। এটাই অ্যানচেলত্তির ফেভারিট ফরমেশন। তো অ্যানচেলত্তি এই ফরমেশনটাই কিন্তু রিয়াল মাদ্রিদেও খেলিয়ে থাকেন এবং এই ফরমেশনে ব্রাজিল খুব ভালো অ্যাডাপ্ট করেছিল। সেই জায়গায় আমরা যদি দেখেন, আমরা এখানে প্লেয়ারগুলো রেখেছি যারা খেলেছে। একটাই পরিবর্তন আছে, ভিনিসিয়াস জুনিয়রের নিচে আপনি দেখেন সেখানে রাখা আমি রেখেছি একাদশে, সেটা হচ্ছে তিনি ডেনিলো সান্তোস, বোটাফোগোর মিডফিল্ডার। এই ফরমেশনে যদি ব্রাজিল কন্টিনিউ করে, সেক্ষেত্রে পাকেতার যোগ্য উত্তরসূরি সেই হবে বা রিপ্লেসমেন্ট, কেননা সেও লেফট ফুটেড এবং লেফট মিডফিল্ডার লেফট ফুটেড হলে খুব সুবিধা হয়। তিনি ক্রস করতে পারেন এবং বক্সেও তিনি ঢোকার ভালো ক্ষমতা রাখেন এবং ভালো পাসিংয়ের জন্য তিনি কিন্তু বেশ সুপরিচিত এবং ইয়াং ট্যালেন্ট এবং স্ট্যামিনাও বেশ ভালো। আমার কাছে মনে হয় তিনি একটা মানে অ্যাজ লাইক রিপ্লেসমেন্ট হতে পারেন। তো সেই জায়গা থেকে ব্রাজিল যদি 4-3-3 ফরমেশনে স্টিক করে, সেক্ষেত্রে ডেনিলো সান্তোসই হবে আসলে পাকেতার রিপ্লেসমেন্ট। তবে ব্রাজিলিয়ান গণমাধ্যম কিন্তু বলছে গ্যাব্রিয়েল মার্টিনেলিও হতে পারে। সেক্ষেত্রে কিন্তু ব্রাজিলকে ফরমেশন চেঞ্জ করতে হবে এবং অ্যানচেলত্তি কিন্তু বলেছে যে আমরা কোন ফরমেশনে যাব সেটা এখনও ঠিক করিনি। এখন আমরা 4-3-3 যদি বাদ দিই, ব্রাজিল আরেকটা ফরমেশনে রিসেন্টলি খেলেছে। ইভেন জাপানের বিপক্ষে সেকেন্ড হাফে যখন তারা অল আউট অ্যাটাকে গিয়েছে, তখনও তারা এই ফরমেশনটা অ্যাডাপ্ট করেছিল। সেটা হচ্ছে 4-2-4, অর্থাৎ হোল্ডিং মিডফিল্ডার 2 জন থাকবেন এবং 4 জন ফরওয়ার্ড থাকবেন। এখন সেই ক্ষেত্রে এই ফরমেশনটা হলে গ্যাব্রিয়েল মার্টিনেলির একটা স্পেস হয়। যেহেতু মার্টিনেলি লেফট উইঙ্গার, তিনি ফ্রন্ট লাইনে খেলা থাকেন, তিনি কিন্তু মিডফিল্ড রোলে তার জন্য খেলাটা ডিফিকাল্ট। কিন্তু মিডফিল্ডারদের বল রিকভার করতে হবে, ডিস্ট্রিবিউশনের কাজটা হয়তো করতে পারবেন, কিন্তু মিডফিল্ড ব্যাটেলে তিনি পরাজিত হয়ে যাবেন, কেননা তার এগেনস্টে থাকবে মার্টিন ওডেগার্ড। তো সেই জায়গায় ব্রাজিল যদি এটা অ্যাডাপ্ট করে, আমার কাছে আরেকটা ফরমেশন আছে, আমি একটু দেখাতে চাই। আমার মনে হয় মার্টিনেলিকে যদি একাদশে রাখাই হয়, সেক্ষেত্রে তারা 4-2-4-এ না গিয়ে আমার মনে হয় তারা 4-2-3-1 এই ফরমেশনটা অ্যাডাপ্ট করতে পারে। সেক্ষেত্রে আরেকটু বেটার হবে ইন এ সেন্স, তারা যখন ডিফেন্স করতে যাবে। তো দেখা যাক, আমার মনে হয় ব্রাজিল একাদশে একটাই পরিবর্তন হতে পারে, পাকেতার জায়গাটাই, এবং পাকেতার জায়গাটা কে নিচ্ছে সেটাই হলো দেখার বিষয়, ডেনিলো সান্তোস নয়তো গ্যাব্রিয়েল মার্টিনেলি। এখন ক্যাসিমিরো কত শতাংশ ফিট, এখন পর্যন্ত আমরা শুনছি যে তিনি ফিট টু প্লে। যদি ইনকেস ক্যাসিমিরো খেলতে না পারে, সেক্ষেত্রে তার জায়গায় ফ্যাবিনিও থাকবেন, সেটা মোটামুটি নিশ্চিত করেই বলা যায়।